আরে ওইটাই দলটাকেই আমি দল মনে করি না, কারণ একটা সুবিধাবাদী নীতি নিয়ে তিনি দল করেছেন। বাবরি মসজিদ নামটাকে ব্যবহার করে প্রচুর টাকা কামিয়েছেন। এখন তিনি হেলিকপ্টার চাপবেন, তিনি কোথায় বারে যাবেন, কোথায় কি করবেন। জনগণ মসজিদের জন্য টাকা দিয়েছেন, সেই টাকা নিয়ে উনি ফুর্তি করতে পারেন না, হেলিকপ্টার চেপে বেড়াতে পারেন না, বা উনি মিটিং করার জন্য সেই সব টাকা ব্যয় করতে পারেন না। তার পূর্ণাঙ্গ হিসাব দেওয়া উচিত। আমি ওই দলটাকে দলই মনে করি না। তার থেকে কে গেল আর কে এলো, কে থাকলো কে গেল, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হোসেন গাজীর সঙ্গে আমাদের একটা সম্পর্ক দীর্ঘদিনের। হোসেন গাজী, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি হোসেন গাজী খুব ভালো মানুষ। ওনাকে দীর্ঘদিন দেখেছি জেওপির সঙ্গে, মানে হুমায়ুন কবিরের বিভিন্ন মঞ্চে আমরা দেখেছি হোসেন গাজীকে। কিন্তু আজকে যে আপনি যে বিষয়টা বললেন যে হোসেন গাজীকে বরখাস্ত করা আছে, শুনে খুবই খারাপ লাগলো। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি হোসেন গাজী খুবই ভালো লোক। হোসেন গাজী ওনাকে যদি বরখাস্ত না করতো সেটাই ভালো হতো। ভোটের মুখে ফের রথ বদল। এই মুহূর্তের সব থেকে বড় খবর, দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড হোসেন গাজী। হুমায়ুন কবিরের দল থেকে সাসপেন্ড করলো এই যে ইউপি দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। একাধিক রাজনৈতিক মঞ্চেও দেখা গিয়েছিল হোসেন গাজীকে, কিন্তু কি এমন করলো হোসেন গাজী যার জন্য সাসপেন্ড? প্রশ্নের মুখে হুমায়ুন কবির। আজ দল থেকে সাসপেন্ড করার পরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুখ খুললেন হোসেন গাজী। এই মুহূর্তে আমাদের টেলিফোন লাইনে হোসেন গাজী রয়েছেন, কি বক্তব্য শোনাবো বিস্তারিত। আমি তো তার দলেই ছিলাম না, তার দলেই করিনি, কারণ তার দলের আমি কোনো পদেও ছিলাম না, দলের কিছু না। জাস্ট সে বাবরি মসজিদ বানাতে গিয়ে তার উপরে বিভিন্ন রকম অপবাদ অপপ্রচার এনেছিল এবং বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তার ক্ষেত্রে আমরা বুঝেছিলাম যে বাবরি মসজিদটা অত্যন্ত অন্য ধরনের জিনিস, সেখানে সাপোর্ট দেওয়া দরকার, তাই আমি ফুল সাপোর্ট দিয়েছি, শেষ পর্যন্ত ছিলাম। ইভেন পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে এরকম প্রতিবাদী মুখগুলো দরকার, সেই হিসাবে তাকে আমি সাপোর্ট দিয়েছি। তারপরে আমি একাধিক মানুষ তার কাছে নিয়ে গেছিলাম, বিভিন্ন সংগঠনের মানুষ নিয়ে গেছিলাম। নিয়ে পর তার মধ্যে যখন দেখলাম তার রাজনৈতিক ডিসিপ্লিনের মধ্যে অনেকগুলো ভুল ধারণা, রাজনৈতিক খামখেয়ালি মতভেদ, তার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, কোনো গঠনমূলক কোনো কর্মসূচি আমি দেখছি না বা বুঝছি না। আনপার্টের মতো যে যেখানে পাচ্ছে যেরকম পদ করছে বা সেইভাবে নিচ্ছে, আর একটা গঠনমূলক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করতে পারে না, আবেগে সব এদিক ওদিক করে ছন্ন বিচ্ছিন্ন হচ্ছে। আমি এইগুলো দেখার পরে অনেক প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারপরেও তারা সে কথা শোনেনি। আমি তারপরে তার দল নিয়ে মাথা ঘামাইনি। হ্যাঁ, তার সাপোর্ট দিয়েছি, দলটা গড়ে উঠুক, দলের লিডার তৈরি হোক, এমএলএ এমপি হোক, আমি এখনো চাই। ফলে আমি তার নিয়ে বিরোধ নেই। এবার তার দলে আমি কোনো পদে নেই, তা সে আমার কি সাসপেন্ড করবে? আমি নিজেই তো তাদের সাসপেন্ড করে দিয়েছি অনেক আগে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে ভাবুন, হুমায়ুন আমিন একজন রাজ্য সভাপতি, সে কে? সে একটা মদখোর মাতাল মেয়েখোর, এক হাতে মদ আর এক হাতে মেয়ে। একজন পীর বংশের পীরজাদাদের নাম করে মদ আর মেয়ে নিয়ে ফুর্তি করবে, সে রাজনীতির বোঝে না। তার নিজের বিধানসভা একটা মিটিং করতে পারে না, নিজের জেলায় একটা মিটিং করার ক্ষমতা নেই, তাকে রাজ্য সভাপতি করেছে। সে একটা ডেপুটেশন দেবে, তার কপি লিখতে জানে না, হ্যাঁ, একটা ব্যানার লিখতে জানে না, তাকে দিয়েছে রাজ্য সভাপতি। সেই দল চলে? যখন খুবাই আমিনকে রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করেছে, সেদিন থেকে আমি জানি এদের দ্বারা আর কিছু হবে না, তখন থেকে ওদের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখিনি। তারপরে আর কোনো আমি হুমায়ুন কবিরের কোনো মিটিংয়ে যাই না, তার সঙ্গে কথা বলি না, কোনোভাবে আগাই, এরকম কোনো প্রুফ আছে? নেই। কিন্তু হোসেন সাহেব একেবারে হুমায়ুন কবিরের মঞ্চে আপনাকে কিন্তু দেখা গিয়েছিল স্পষ্ট। অবশ্যই দেখা গিয়েছিল। কি এমন কাজ করলেন যে যার জন্য সাসপেন্ড করতে বাধ্য হলেন? আমি, আরে ভাই, আমি তার দলে তো নেই, আমি তার দলের কোনো পদে নেই, তার দল করি না। ফলে আমি নিজের থেকেই একটা ঘোষণা করেছি যে ক্যানিং পূর্বে আমি প্রার্থী হব, ইভেন আমি 1.5 থেকে 200 সিটে লড়বো, এরকম বলেছিলাম। তারপর আমি বুঝলাম, আমার শুরু থেকে আমার বক্তব্য ছিল আমরা মহাজোট চাই, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, তাদের বিরুদ্ধে বিকল্প যত দল আছে সবাইকে নিয়ে মহাজোট তৈরি হোক, প্রথম থেকে আমার এই বক্তব্য ছিল। সেই মহাজোট হয়নি। তারপর আমি নতুন প্রস্তাব দিলাম কি, যে মানুষের মধ্যে ঐক্য জোট হোক, মানুষের মধ্যে ফান্ড গড়ে উঠুক, যে মানুষ এরকম ভাবে ভোট দিয়ে আসুক। সেই জন্য করে আমি বলেছি যে ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম প্রার্থী হলে আমি তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি, আমি ক্যানিং পূর্ব থেকে ঊর্ধ্ব হয়ে বারুইপুর পশ্চিমে প্রার্থী হব। ইভেন আমি বলেছি যেমন নওশাদ সিদ্দিকীর মতো মানুষের দরকার, আরাবুল ইসলামের মতো মানুষের দরকার, হুমায়ুন কবিরের মতো মানুষের দরকার, অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষের দরকার, কংগ্রেসের মৌসুমী বেনজুনের মতো লোক দরকার, আমার সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোক দরকার, সিপিআইএম এর শাহিন ব্যানার্জির মতো মানুষ দরকার,
আমি হোসেন গাজী আমার মতো মানুষ দরকার। কারণ শুধু এই কজন নেতা হবে না, রাজনৈতিক নেতাদের দিয়ে শুধু হবে না। আমি বুঝেছি মানুষের কর্মস্থানের অভাব। রাজনৈতিক নেতারা শুধু অর্থগতি ক্ষমতার জন্য মানুষকে বোকা বানিয়ে বারবার ক্ষমতা আসে। আমার বক্তব্য, সামাজিক পরিবর্তন করতে গেলে মানুষের চাই প্রথম কর্ম, মানুষের চাই প্রথম কর্মস্থান, প্রথম শিক্ষা, প্রথম স্বাস্থ্য, প্রথম মিলনতিথি, প্রথম হিংসা দমন। কিন্তু সেইগুলোর ক্ষেত্রে অনেকে ব্যর্থ। আর আহ, আমি এখন বেশি বলছি না, শুধু এইটুকু বলি, জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির সাহেব ছাড়া এই যারা এসেছে তারা ভুল। আর হুমায়ুন কবির সাহেবের চলা এবং কাজের মধ্যে অগণিত ভুল হয়েছে, ভুল আছে, তার জন্য দলটা সেই অর্থে গড়তে পারলো না। এ মুর্শিদাবাদ বেসিস দল, তো বাইরে কোনো প্রভাব হবে না, তো ফালতু ছুটে কি হবে? যদি দলটার সঠিক গঠনতন্ত্রমূলক কোনো প্রস্তাব, কোনো আলাপ আলোচনা, কোনো সাংগঠনিক কাজ কর্মসূচি না জানে, তাহলে বেকার তাদের পিছনে ছুটে কি হবে? আমি নিজেই অনেক আগে তাদেরকে রিজাইন দিয়ে দিয়েছি। আমার শাসন এক করার মাস আগে আমি শাসন দিয়েছি। এক মাসের মধ্যে হোসেন সাহেব বিধানসভা ভোট, এখন বর্তমানে আপনি কি চিন্তা ভাবনা করেছেন? নতুন কি রাজনৈতিক দল খুলবেন নাকি কোনো রাজনৈতিক দলে অবশ্য আমি যোগ কোন দেবেন? একটা সংগঠনের সঙ্গে, আমার 3-4টে রাজনৈতিক দল যুক্ত, আমার সঙ্গে আলোচনা হচ্ছে। না হলে আমি নূতন মঞ্চের নামে আমি 50 থেকে 100 সিটে লড়বো। এবং আমি চাই বিধানসভায় আগামী দিনের জন্য, হ্যাঁ, কংগ্রেস থেকে কয়েকজন এমএলএ উঠে আসুক, যাদের নাম বললাম, সিপিআইএম থেকে কয়েকজন এমএলএ উঠে আসুক, আপনার আইএসএফ থেকে কয়েকজন এমএলএ উঠে আসুক, হুমায়ুন কবিরেরও কয়েকটা এমএলএ উঠে আসুক। এরকম বিকল্প আসলে তাহলে বিরোধী দল স্ট্রং না হলে কিছু হয় না। এবং আমার যা ধারণা তাতে এবারে বিজেপির, হ্যাঁ, 10 থেকে 17 আসনের বেশি পাবে না, এবং তৃণমূল কংগ্রেসের 60 থেকে 90 এর বেশি আসন পাবে না। খুব বেশি হলে তৃণমূলের 100 সিট হতে পারে, বাকি কিন্তু বিকল্প ঐক্য আসবে। এবং আমরা যে 50 থেকে 100 সিটে লড়বো, সেখানে আমরাও একটা বড় ভূমিকা নেব সরকার পরিচালনার ক্ষেত্রে, এবং আমরা সেই ক্ষেত্রে সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। হ্যাঁ, তবে আইএসএফ আমার বন্ধু, আমি তাদের খারাপ ভাবি না। যে আপনার হুমায়ুন কবিরের দলও আমার বন্ধু, আর একটা জনতা উন্নয়ন পার্টি যে আছে সে আমার বন্ধু, সিপিআইএম আমার বন্ধু, কংগ্রেস আমার বন্ধু। আমরা চাই, আমার শত্রু এই মুহূর্তে, বাংলার শত্রু, দেশের শত্রু, তার নাম বিজেপি, তার নাম তৃণমূল, তার বিকল্প নিয়ে আমরা আগাচ্ছি। এই হলো আমার কাছে পরিষ্কার কথা। এবার কে আমাকে কি ভাবলো, কে কি বললো, সেটা তার ব্যাপার, তার দলের ব্যাপার, তার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সামাজিক ব্যবস্থা করতে গেলে, বিকল্প পরিবর্তন হতে গেলে একার পক্ষে সম্ভব নয়। আর এক নায়কতন্ত্র রাজ ভালো নয়। এক নায়কতন্ত্র রাজ হওয়ার কারণেই আজ বাংলায় লক্ষ লক্ষ টাকা ঋণ হয়েছে, বাংলার একের পর এক খুন হয়েছে, বাংলার একের পর এক বুড়ো বয়সে কচি বান্ধবী নিয়ে নাচানাচি করেছে।